महसूस हुआ एक लाइफ की गाड़ी ने कस के मारा ब्रेक। हो रहा है क्यों कंफ्यूज मेरे दिल, मशवरा मेरा वो आजमा के देख। यही उम्र है कर ले गलती से मिस्टेक, यही उम्र है कर ले गलती से मिस्टेक, यही उम्र है कर ले गलती से मिस्टेक, यही उम्र है कर ले गलती से मिस्टेक बेटा। चल मसल खाना थोड़ी बॉडी बनाना, तेरे चुप निकालो तेज कमल की फसल उगाना। अरे रे रे अबे चलो बेटा शुरू हो जा गुरु, बगल उठा के थोड़ा दियो लगाना, किसी बगल वाली को मर्दानी खुशबू घुमाना। चल ऊपर फोटो तक निकले कर के बताना, बालों वाला सीना दिखाना, बालों वाला सीना दिखाना। वर्ष का लट्टू साइकिल पे घुमा है, हाईवे पे मोटर साइकिल भगा के देख। स्पीड में तुझको अगर सर्दी लगे तो सीट पे पीछे लड़की बिठा के देख। यही उम्र है कर ले गलती से मिस्टेक, यही उम्र है कर ले गलती से मिस्टेक, यही उम्र है कर ले गलती से मिस्टेक, यही उम्र है कर ले गलती से मिस्टेक बेटा। जरा सा महसूस हुआ एक लाइफ की गाड़ी ने कस के मारा ब्रेक। हो रहा है क्यों कंफ्यूज मेरे दिल, मशवरा मेरा वो आजमा के देख। यही उम्र है कर ले गलती से मिस्टेक, यही उम्र है कर ले गलती से मिस्टेक, यही उम्र है कर ले गलती से मिस्टेक, यही उम्र है कर ले गलती से मिस्टेक बेटा। আপনারা একটু হাততালি দিয়ে উৎসাহিত করুন। আপনাদেরই স্কুলের ছাত্রীরা তারা নাচ দেখাচ্ছে, তাদের পারফরম্যান্স আরও ভালো যাতে হয় সেজন্য অবশ্যই আপনারা হাততালি দিয়ে একটু উৎসাহিত করবেন, এটা আমার একান্ত আবেদন। এখন পাপেট শো, পুতুল নাচ। পুতুল নাচে এখন গান শিশিরে শিশিরে। পুতুল নাচ করবে রীতা ও সবুজ, গান শিশিরে শিশিরে। ঠিক আছে, আমার নয় মেশিন খারাপ, তোমারও মেশিন খারাপ। প্রথম দিন ওই দিয়েছে আমি বলছি শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। শিউলি ঝরানো দিন আনেছে, শিউলি ঝরানো দিন আনেছে চিরদিনের বাণী। ভোরের আগমনী। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী।
বাজবে আলোর বাঁশি, সোনার আলোয় জাগবে পৃথিবী, বাজবে আলোর বাঁশি। আকাশ ফোটে মহামায়ার, ভুবন মোহিনী হাসি। দিকে দিকে আজ উঠবে বেজে, দিকে দিকে আজ উঠবে বেজে মায়ের পদধ্বনি। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের বিশ্ব আজিকে ধ্যানমগ্ন উদ্ভাসিত আশা। বিশ্ব আজিকে ধ্যানমগ্ন উদ্ভাসিত আশা। তাপিত তৃষিত ধরায় জাগবে প্রাণের নতুন ভাষা। মৃন্ময়ীমা আবির্ভূতা, মৃন্ময়ীমা আবির্ভূতা, অসুর বিনাশী। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। শিউলি ঝরানো দিনা এসে, শিউলি ঝরানো দিনা এসে চিরদিনের বাণী, ভোরের আগমনী। শিশিরে শিশিরে শারদ আকাশে, শিশিরে শিশিরে শারদ আকাশে, শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। ধন্যবাদ। এখন একটি নৃত্য অংশগ্রহণে অঙ্কিতা হালদার। অঙ্কিতা হালদার কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্রী। সাউন্ড বাজে হবে। পাসওয়ার্ডটা খুলে দিতে হবে। খোলা আছে তো আয়। এরপরে আবারও পাপেট শো অংশগ্রহণে মুক্তি সংস্কৃতি বিভাগ। এখন নৃত্য অঙ্কিতা হালদার কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্রী। মনে করি আসাম যাব
সানে বাগানে কি ফুটে ফুল বিনা দড়ি সানে চিঠিতে কি ভুলে মন বিনা দড়ি সানে বাগানে কি ফুটে ফুল বিনা দড়ি সানে মনে করি আসাম যাব আসামে গেলে তোমায় পাবো মনে করি আসাম যাব আসামেতে লাকড়ি নেব বাবু বলে কামে কাম সাহেব বলে ধরিয়া দাদার বলে লিবু পিঠের চা এ বাপুরাম পাকি দিয়া চালাই দিয়া সাম এ বাপুরাম পাকি দিয়া চালাই দিয়া সাম আর বানাই দিলি গ্রামীণ কুলি টাঙ্গাই দিলি পিঠে ঝুলি ঝুলি টাঙ্গাই ভিখারি বানাইলি ইঠুর সাম জনমে কাদাইলি আর বানাই দিলি গ্রামীণ কুলি টাঙ্গাই দিলি পিঠে ঝুলি ঝুলি টাঙ্গাই ভিখারি বানাইলি ইঠুর সাম জনমে কাদাইলি মনে করি আসামে যাব আসামে গেলে তোমায় পাবো মনে করি আসামে যাব আসামেতে লাকড়ি নেব বাবু বলে কামে কাম সাহেব বলে ধরিয়া দাদার বলে লিবু পিঠের চা এ বাপুরাম পাকি দিয়া চালাই দিয়া সাম এ বাপুরাম ডুরু ডুরা রা 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 এ বাপুরাম লাই লাই টাং 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 এ বাপুরাম পাকি দিয়া চালাই দিয়া সাম দাদার বলে লিবু পিঠের চা এ বাপুরাম পাকি দিয়া এইমাত্র নৃত্য করলো কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের ছাত্রী নবম শ্রেণীর ছাত্রী অঙ্কিতা হালদার তাকে অনেক অনেক শুভেচ্ছা। এখন আবারও ফিরবো আমরা পাপেট নৃত্যে। এখন পাপেট নৃত্যের যে বিষয় এখন পাপেট নৃত্যের যে গান আবার আসিব ফিরে পাপেট পরিচালনায় রীতা মুক্তির সংস্কৃতি বিভাগের ছাত্রী রীতা ও সবুজ এখন পাপেট নৃত্য দেখাবে। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায় আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো শঙ্খ চিল শালিখের বেশে আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায় ভেসে একদিন আসিব এই কাঁঠাল ছায়ায় আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায় হয়তো বাহা সব
হাসব কিশোরীর ঘোর রহিবে লাল পায়ে। সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। আবার আসিব আমি ফিরে, আবার আসিব আমি ফিরে। বাংলার ক্ষেত মাঠ নদী ভালোবেসে, জলঙ্গির ঢেউয়ে ভেজা বাংলারে এ সবুজ করুণ ডানায়। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। হয়তো দেখিবে যে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে। হয়তো দেখিবে, হয়তো শুনিবে লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে। হয়তো শুনিবে, হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে ঘাসে। রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙাবায়। রাঙা মেঘ সাঁতরায় অন্ধকারে, রাঙা মেঘ সাঁতরায় অন্ধকারে। লিখিবে ধবল কাশিতেছে নীড়ে। আমার এই পাবে ইহাদের ভিড়ে এ সবুজ করুণ ডানায়। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। হয়তো মানুষ নয়, হয়তো শঙ্খ চিল শালিখের বেশে। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। আপনারা একটু হাততালি দিয়ে উৎসাহিত করুন, একান্ত অনুরোধ। নইলে শিল্পীদের মনে যদি তাদের বল না আসে, তারা যদি উৎসাহিত না হয়, তাহলে তারা সর্বোত্তম পারফরমেন্স করতে পারে না। তাই আপনাদের একটু তাদেরকে উৎসাহিত করার জন্য হাততালি দিতে হবে। এবার আমরা একটি নাটক দেখব, পুতুল নাচের নাটক। নাটকটির নাম পৃথিবী আমার ঘর। অংশগ্রহণে মুক্তি সাংস্কৃতিক বিভাগের ছাত্রছাত্রীবৃন্দ। হ্যালো, ঠান্ডা বেশি না দাদা? আমার বেশি যেন ঠান্ডা লাগছে এগুলো। নমস্কার। আমাদের পাপেট শো নাটক এখনই শুরু হচ্ছে। আজকের নাটক পৃথিবী আমার ঘর। প্রাকৃতিক পরিবেশ রক্ষা করার বিষয়ের উপর
নাটকটি রচনা করা হয়েছে। রচনাকার ও নির্দেশক শুভ্রা রানী দাস। আমাদের আজকের পুতুল নাটক পুতুল ও সাথে হিউম্যান সহযোগে নাটক পৃথিবী আমার ঘর। এই ফরিদ, দেবল, তোরা ডেলি যদি এত করে কাঠ কেটে আনিস তাহলে তো আমাদের এই নদী পাড়ের সামনের জায়গাগুলো ফাঁকা হয়ে যাবে তো। না গো অনন্তদা, ফাঁকা কি করে হবে? এই দেখো কি বলে, আমরা ফাঁকা করে গাছ কাটি না, মাঝে মাঝে একটা করে কেটে আনি। তোমাদের এই ফরিদকে জিজ্ঞেস করো। ফাঁকা করে গাছ কাটিস না বলছিস? নদীর পাড় ভেঙে নদীর জল ঢুকে আমাদের এই এলাকাটাই নষ্ট হয়ে যাবে। তোরা যেভাবে গাছ কাটাকাটি করে সব ফাঁকা করে দিচ্ছিস সব দিক থেকে। এই দেখ না, তোরা যদি এমন করতে থাকিস ঘর বাড়ি ভেঙে পড়বে, লোনা জলে চাষবাস নষ্ট হবে, নানা প্রজাতির কীট পতঙ্গ মরে যাবে, খাল বিলের সমস্ত মাছ নষ্ট হবে, মিষ্টি জলে তৈরি সমস্ত গাছ গাছালি সেগুলোও নষ্ট হবে, পানীয় জলের অভাব দেখা দেবে। আর তখন চাষের সময় চাষের উপযোগী জল পাওয়া যাবে না। আর এই নোনা জলে মাঠ নষ্ট হয়ে গেলে তা উপযোগী হতে হতে 2 থেকে 3 বছর লাগবে। তা জানিস তখন তোরা কি করবি বলতো? তখন সবাই পরিযায়ী শ্রমিক হয়ে যাবি, বুঝলি? সবই তো বুঝলাম, কিন্তু আমরা গরিব মানুষ, জ্বালানি কিনে পোড়াবার মতো সাধ্য কই বলো? সবই তো কিনে খেতে হয়, ওই শুধু জলটা ছাড়া। হ্যাঁ গো অনন্তদা, ফরিদ ঠিক কথাই বলেছে, জল ছাড়া বাকি যে সবই কেনা আমাদের। ফরিদ ঠিক কথা বলেছে, মোটেই বলেনি। এই যে বললে জল ছাড়া সব কিনে খেতে হয়, এমন একটা দিন আসবে জানিস তো, এমন একটা দিন আসবে জলটাও কিনে খেতে পাবি না, বুঝলি? কেন কেন কেন? তাহলে শোন, পৃথিবী আমাদের ঘর। এই পৃথিবীর ভারসাম্য বজায় রাখতে, নানান দুর্যোগের হাত থেকে বাঁচার জন্য একটি বিশেষ কমিটি আসছে। শোন, ওই দিন তোরা সবাই থাকিস তো, বাকিদেরও বলিস ওই মিটিংয়ে যেন আসে। আরে সামনের এই যে দিনটা আসছে রবিবার, ওদিন ওই যে স্কুল মাঠে অনুষ্ঠানটা হবে, বুঝলি তো? এই বিষয়ে বলবে, তোরা যেন অবশ্যই উপস্থিত থাকিস। কোথায় হবে জানিস তো? ওই কৃষ্ণচন্দ্রপুর স্কুল মাঠে। হ্যাঁ দাদা, বুঝলাম। আচ্ছা এখন যাই, আমি গিয়ে ওই আমাদের গ্রামে মারা সব আছে না, গ্রুপের মায়েরা, তাদেরকে আমি বলে ওই মিটিংয়ে আসার জন্য। আসছি গো। হ্যাঁ হ্যাঁ, সব যাও, আর ঠিক সময়ে কিন্তু মিটিংয়ে এসো। হচ্ছে না মাত্র। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, শুভ আনন্দ সংবাদ। বিরাট এক জনসভা 6 জানুয়ারি পরিবেশ দূষণ নিয়ে কৃষ্ণচন্দ্রপুর বিবেকানন্দ ময়দানে বিরাট এক জনসভা। উক্ত জনসভায় সভাপতির আসন অলঙ্কৃত করবেন এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ মাননীয় দেবতোষ বন্দ্যোপাধ্যায়। উপস্থিত থাকবেন প্রধান বক্তা হিসাবে বিশিষ্ট পরিবেশবিদ মাননীয় শ্রী সৌমেন ভট্টাচার্য। সেজন্য এলাকার
সর্বস্তরের মানুষের কাছে আমাদের একান্ত আহ্বান, দল ও মত নির্বিশেষে প্রত্যেকে উক্ত জনসভায় উপস্থিত হয়ে জনসভাকে সাফল্যমণ্ডিত করবেন। মোবাইল দিয়ে করছি। আরে চললে স্টিম হচ্ছে তোমার? স্টিমিং হচ্ছে? নমস্কার। কিন্তু আমার চলে যাচ্ছে, হয়ে যাচ্ছে। আমাদের কয়েকদিন আগে এই গ্রামে প্রচার করা হয়েছিল কৃষ্ণচন্দ্রপুর মাঠে একটি সভা ডাকা। সেই সভাটি আজ শুরুর প্রাক্কালে 2024-এর সমস্ত ভুল ত্রুটিগুলো ফেলে আগামী দিনে পথ চলার জন্য সেখান থেকে ভালো কিছু বেছে নিয়ে আমরা 2025-এ পথ চলব। 10-20 বেশি। সেই জন্য এডিও সাহেব এক বিশেষ অতিথিকে আমাদের কাছে পাঠিয়েছেন, যার নাম শ্রী সৌমেন ভট্টাচার্য। এবং সেই সভার শুরুতেই আমি এই সভার সভাপতিত্ব করার জন্য ডেকে নেব এখন অখিল মাইতি মহাশয়কে, এবং সেই সঙ্গে থাকবেন সৌমেন ভট্টাচার্য। ওনাদেরকে চন্দন ফুল চর্চরিত করবেন এবং উত্তরে দিয়ে আমাদের অতিথিবর্গদের আপ্যায়ন করে নেবেন। আসুন, আমাদের কাছে এখন এসছেন অখিল মাইতি সভাপতি মহাশয়। আমি এই সঙ্গে ডেকে নেব শ্রী সৌমেন ভট্টাচার্য মশাইকে। ওনাদেরকে বরণ করে নেবেন রীতা প্রামাণিক ও সুস্মিতা বেরা। রীতা ও সুস্মিতা, তোমরা এসো। এডি সাহেব পাঠিয়েছেন আমাদের কাছে বিশেষ অতিথি, সেই অতিথিকে এখন বরণ করে নিচ্ছেন আমাদের সুস্মিতা ও রীতা, এবং সেই সাথে এই সভার সভাপতি অখিল মাইতি। এখন আমাদের সম্মান জানানো হচ্ছে। সম্মান জানাচ্ছেন রীতা ও সুস্মিতা, এরা মুক্তি সাথী। আমি একটু আগেই শুনছিলাম আমাদের সৌমেন স্যারের কাছে, সৌমেন ভট্টাচার্যের কাছে, উনি বলছিলেন মুক্তি যে এনজিওটি এত সুন্দর সবুজায়নে ভরিয়ে দিয়েছে তাতে উনি ভীষণ আপ্লুত, ভীষণ খুশি। সেই সাথে পৃথিবীর যে তার ভারসাম্য হারিয়ে ফেলছে তার জন্য যে কর্মসূচি নিয়েছেন মুক্তি, তার জন্য উনি সাধুবাদ জানিয়েছেন আমাকে, স্পেশালি আমাকে সাধুবাদ জানিয়েছেন। তাই সেই কথাটুকু আমি না বলে থাকতে পারলাম না। এখন কেন পৃথিবী ভারসাম্য হারিয়েছে আমরা সবাই জানি, একটু একটু করে জানি আমরা। এই পৃথিবীর ভারসাম্য হারানোর কারণ হলো মানুষ জাতি, মনুষ্য জাতি। এই পৃথিবীতে যত প্রাণী আছে তার মধ্যে মনুষ্য জাতি হলো পৃথিবীকে ধ্বংস করে শেষ করে দেওয়ার মূল কাণ্ডারি। তো আমি কিছু বলবো না, কেন এই পৃথিবী ধ্বংস হচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, একদম তলানিতে এসে পড়েছি, সেই বিষয়ে কিছু কথা বলবেন আমাদের সৌমেন ভট্টাচার্য। তার আগে আমি অখিল মাইতিকে বলবো সভাপতিকে এক দু কথা বলতে, স্বাগত ভাষণ হিসেবে। হ্যালো, আমাদের 2025 মুক্তির যে এই মেলা চলছে, এই মেলায় পরিবেশ সংক্রান্ত বিষয়ে অনেক কিছু জানার বা অনেক কিছু শেখার আমাদের আছে। তার মধ্যে যে বিষয়বস্তু হলো যে পরিবেশকে রক্ষা করার দায়িত্ব মানুষের। মানুষ যদি সেই সচেতনতা রক্ষা করতে না পারে তাহলে দিনের দিন
বিশ্ব ধ্বংসের পথে চলে যাবে। যেমন কেন না, প্রচুর পরিমাণ গাছ বন বাগান সব কেটে নেওয়া হচ্ছে এবং সেই জায়গায় কেটে ঘরবাড়ি তৈরি করা হচ্ছে বন কেটে, কোনো রেল লাইন তৈরি করা হচ্ছে সেই বন কেটে, বড় বড় বিল্ডিং কন্ট্রাক্টররা নিয়ে এসে বন কেটে সেখানে বড় বড় ইন্ডাস্ট্রি তৈরি করা হচ্ছে, তার ফলে যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের সমতা বজায় রাখতে পারছে না। এর ফলে গ্লোবিনের ফলে ভারতের বা বিভিন্ন জায়গায় থেকে কি হচ্ছে না, ভারসাম্য বজায় রাখতে আর পারছে না। তাই আমাদের উচিত আজ এই পরিবেশ সংক্রান্ত বিষয়ে আমাদের প্রত্যেকের সচেতনতা হতে হবে, যাতে গাছ লাগিয়ে গাছকে সম্পূর্ণভাবে বাঁচিয়ে রেখে পরিবেশকে রক্ষা করতে পারি এবং কার্বন ডাইঅক্সাইড অক্সিজেনের সমতা রক্ষা করতে পারি। এই বলে আমি আমার বক্তব্যটা শেষ করলাম। থ্যাংক ইউ। হ্যালো হ্যালো, থ্যাংক ইউ আমাদের অখিল মাইতি সভাপতি মহাশয়কে, উনি ওনার বক্তব্য রাখলেন। আমরা এখন মূল যিনি অতিথি, বিশেষ অতিথি সৌমেন ভট্টাচার্যা, আমি এখন ওনার হাতে মাইক্রোফোনটা তুলে দেব। উনি কেন পৃথিবী ধ্বংস হচ্ছে সে বিষয়ে উনি বলবেন এবং ওনাকে পাঠানো হয়েছে, উনি এসছেন এডিও সাহেবের ডাকে। স্যার, আপনি কিছু বলবেন? এই মহতী জনসভায় উপস্থিত শ্রদ্ধেয় সভাপতি, মাননীয় সঞ্চালক এবং এই জনসভায় আগত মা বোনেরা, ভাই বন্ধুবর্গ, প্রত্যেকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানাই। আমি খুব গর্বিত এই মহতী জনসভায় পরিবেশ দূষণ সম্পর্কে আমাকে বলতে বলায় আমি খুব খুব গর্বিত, আমি আপ্লুত। যেদিন এই ধ্বনি মালিন্য পৃথিবীতে আমি ভূমিষ্ঠ হলাম, সেদিন পৃথিবীর আলো আমাকে বরণ করে নিল। এই পৃথিবী আমাদের নিশ্চিন্ত আশ্রয়স্থল, আমাদের জীবন অতিবাহিত করার যোগ্য বাসভূমি। এই পৃথিবী আমাদের দু হাত ভরে দিয়ে চলেছে, আর আমরা তা প্রাণ ভরে গ্রহণ করে চলেছি। এই পৃথিবী আনন্দের মধ্যে করেছে অশ্রু বর্ষণ, বেদনার উষ্ণ মরুতে করেছে জলসিঞ্চন, একাকিত্বের বিদগ্ধ মুহূর্তে স্নিগ্ধ সুধা মাখা হিমেল পরশে আমাদের প্রলেপ দিয়েছে। এই পৃথিবী আমাদের সব শূন্যতাকে কানায় কানায় ভরিয়ে দিয়েছে, সত্যে, স্নেহে, মায়া, মমতায়, ভালোবাসায়, আন্তরিকতায়, সৌজন্যমূলক মার্জিত ব্যবহারে। অথচ আমরাই মানুষ এই পৃথিবীকে করছি কলুষিত। আমাদের স্বার্থ রক্ষার জন্য আমাদের নিজস্ব ঘরকে আমরা করি সুন্দর, কিন্তু এই পৃথিবী নামক বিশাল ঘরকে আমরা করছি কলুষিত, ধ্বংস। আমাদের ঘরকে আমরা সাজাচ্ছি শোকেস, আলমারি দিয়ে রংবাহারি রঙে রাঙায়িত করেছি, কিন্তু পৃথিবী যে আমাদের ঘর, আমরা এত বৃহৎ পরিবার বাস করি, সেই ঘরের অলংকার হলো সবুজ, সেই ঘরের অলংকার হচ্ছে মাটি, সেই ঘরের অলংকার জল। আমরা তা ধ্বংস করছি। জল তাই অব্যক্ত ভাষায় বোঝাতে চাইছে, হে মানুষ, তোমরা অপচয় করো না জল। আমি শেষ হতে চলেছি। মাটি বলছে আমার স্বাস্থ্য ভালো নেই, আমি দগ্ধ হয়ে গেছি, আমি আর ফসল দিতে পারবো না। গাছ বলছে
তোমরা আমাকে এরকম নির্বিচারে কেটো না, আমি কিন্তু আর অক্সিজেন দিতে পারবো না। হ্যাঁ, আমরা আপনাদের কাছে বলতে চাইছি, একটি গাছ একটি প্রাণ, এই মূল্যবান কথা আমরা সবাই জানি, কিন্তু কিন্তু কেন আমরা মানুষ নির্বিচারে আমরা গাছ কেটে ফেলছি? আমরা কি কখনো বুঝেছি? হৃদয়ের ভাবনায় আমরা কখনো ভেবেছি একটা গাছ কত অক্সিজেন দেয়? একজন সুস্থ স্বাভাবিক মানুষ দৈনিক 550 লিটার অক্সিজেন গ্রহণ করে। যে কায়িক শ্রম করে, যে ফুটবল খেলে, তারা দৈনিক 700 লিটার পর্যন্ত অক্সিজেন গ্রহণ করে। আর একটা প্রাপ্তবয়স্ক গাছ বছরে 120 লিটার অক্সিজেন তৈরি করে। তাহলে আমরা কখনো ভেবে দেখেছি বলুন যে 120 লিটার একটা প্রাপ্তবয়স্ক গাছ এক বছরে অক্সিজেন দেয়, আর আমরা দিনে 550 লিটার অক্সিজেন গ্রহণ করছি? তাহলে কত অক্সিজেন আমাদের ঘাটতি? কোনোদিন ভেবেছি কত গাছ লাগাতে হবে? এই গাছ, অবাক হয়ে যাবেন, এই গাছ আমরা যে নিঃশ্বাস প্রশ্বাসের মধ্য দিয়ে যে কার্বন ডাই অক্সাইড বাতাসে ছেড়ে দিচ্ছে, সেই বিষ অমৃত সুধার মতো গাছ নিজের দেহে ধারণ করছে, আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। আরো তথ্য দিলে আপনারা অবাক হয়ে যাবেন। বিজ্ঞানীরা বলছেন, ডাক্তার বলছেন, একজন শ্বাসকষ্টের রোগী প্রতি ঘন্টায় 200 টাকার অক্সিজেন নেয়। যদি 24 ঘন্টায় অক্সিজেন গ্রহণ করে তাহলে 4800 টাকার অক্সিজেন গ্রহণ করে। এক বছরে গ্রহণ করে 17 লক্ষ 52 হাজার টাকার অক্সিজেন। তাহলে দেখুন, আপনারা ভাবুন যে গাছ কত কত কোটি টাকার অক্সিজেন আমাদের দেয়, আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। আপনি যে সন্তানকে বড় করেছেন, আপনি মুড়ি খেয়েছেন, না খেয়ে থেকে সন্তানকে মানুষ করেছেন। মা প্রতিদিন প্রত্যহ সকালে উঠে ব্যাগ কাঁধে করে নিয়ে আপনার সন্তানকে নিয়ে স্কুলে যায়, ঘন্টার পর ঘন্টা বসে থাকে, সেই সন্তান বড় হলো। ভেবেছেন কোনোদিন 4800 টাকা আপনার হাতে তুলে দিয়েছে? কোনোদিন ভেবেছে বলুন? ভাবতে পারেননি। ঘন্টার পর ঘন্টা এইরকম কোটি কোটি টাকার অক্সিজেন গ্রহণ করছে। কোনো সন্তান যদি এত লক্ষ টাকা আপনার দেয়, তাহলে সেই সন্তান বিষোদ্গার করে। সন্তান বড় হয়ে শহরে গিয়ে বাস করে, মাকে বলে, মা আমি আর টাকা দিতে পারছি না, কারণ আমার গাড়ি আছে, বাড়ি আছে, ইভিনিং পার্টি আছে, চাকর আছে, সব কিছু আছে, আমি কিন্তু আর দিতে পারবো না। তোমাদের দেখবে ছোট ভাই দুদিন দেখার পরে বলে, মা আমি আর দেখতে পাচ্ছি না। বাক্য মানে জর্জরিত করে, মা বাবা তখন মৃত্যু কামনা করে। কিন্তু এই গাছ কোনো ক্ষোভ নেই, দুঃখ নেই, যন্ত্রণা নেই, গাছ আমাদের এরকম দিয়ে চলেছে। তাহলে একটি গাছ একটি প্রাণ, যে গাছ আমাদের এত উপকার করছে, তার জন্য আমরা একটু ভাববো না? আসুন না একটু ভাবি, আসুন। গাছ তো বৃষ্টিকে আকর্ষণ করে, পরিবেশকে শীতল রাখে, সেই গাছের আমরা লাগাবো না? এই গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আজকের পরিবেশে আমাদের সুখ বিলাস বৈভবকে কায়েম করার জন্য আমরা হাজার হাজার মাইল কিলোমিটার ধরে আমরা গাছ কেটে চলেছি। পরিবেশে তাই কার্বন ডাই অক্সাইড বাড়ছে। আমরা কলকারখানা তৈরি করেছি, কার্বন ডাই অক্সাইড বাড়ছে। আমরা এয়ার কন্ডিশন ঘর করেছি, তাতে মিথেন গ্যাস বাতাসে ছড়াচ্ছে। তাই দেখা যাচ্ছে পৃথিবী উষ্ণতায় ভরে যাচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং এ ভরে গেছে। তাই আমাদের উপর প্রকৃতি অট্টহাস্য হাসছে, বিপর্যস্ত হয়ে আমাদের উপর নামিয়ে আসছে আমফান, আয়লা লাইলা থেকে শুরু করে ফণী, সুনামির মতো ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ। এর থেকে আমাদের মুক্তির উপায় কি? গাছই মুক্তির উপায়। গাছ ছাড়া কিন্তু সম্ভবপর নয়। আমরা কি চাইব বলুন? বিজ্ঞানী বলছেন 2050 সালের মধ্যে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে পৃথিবীর। 1750 সালে সেন্সাস অনুযায়ী পৃথিবীর কার্বন ডাই অক্সাইডের পরিমাণ ছিল 280 ppm। 2007 সালে পরিসংখ্যানে দেখানো হয়েছে 382 ppm। আর
2050 নাগাদ 2 ডিগ্রি সেলসিয়াস যদি তাপমাত্রা বাড়ে তাহলে কুমেরুর বরফ গলবে, পর্বতের বরফ গলবে। আপনার যদি কৃষ্ণচন্দ্রপুর ডুবে যায়, আপনার যদি কলকাতা ডুবে যায়, আপনার যদি স্বাদের বাংলা ডুবে যায়, আপনার যদি ভারতবর্ষ ডুবে যায়, সেই অপেক্ষায় কি আমরা কি থাকবো? ভবিষ্যৎ প্রজন্মের হাতে আমরা কি তুলে দেব? কোন পৃথিবীকে তুলে দেব? কোন কৃষ্ণচন্দ্রপুরকে তুলে দেব? ভাবনা আমাদের। আরেকটি ছোট্ট কথা বলতে চাচ্ছি প্রিয় ভাই সাহেব, এই জনসভা থেকে আপনারা বার্তা নিয়ে যাবেন, মাটি আমরা ক্রমশ বিষাক্ত করে ফেলেছি। কীটনাশকের পর কীটনাশক মেরে মাটি বিষাক্ত হয়ে গেছে, মাটি ক্রমশ বন্ধা হয়ে যাচ্ছে। আমরা বলি পৃথিবীর দুটি উপাদান, প্রাণী এবং জড়। জড় মাটিকে বলছি জড়, কিন্তু মাটি জড় নয়, মাটির প্রাণ আছে। মাটিতে আছে জীবন্ত ব্যাকটেরিয়া, যে ব্যাকটেরিয়া যদি মাটিতে না থাকতো তাহলে পৃথিবীতে কোনোদিন গাছ হতো না। ট্রাইকোডার্মা ভিরিডি একটা ছত্রাক, সিউডোমোনাস ফ্লোরেন্সিস, ম্যাটারসিলিয়াম এলিসোপি, বিউভেরিয়া হিজিয়াম, ব্যাসিলাস তুরেনসিস, রাইজোবিয়াম, এইসব উপকারী ব্যাকটেরিয়া এই মাটির সঙ্গে মিশে আছে। আমি একটা মানুষ, আমাকে মাটিতে রূপান্তরিত হতে হবে, মাটির উপযোগী হতে হলে এই সব ব্যাকটেরিয়াগুলো কাজ করে গাছের উপযোগী করে দেয়। কিন্তু এখন মাটির মধ্যে সেই ব্যাকটেরিয়া কমে গেছে। বিজ্ঞানীরা বলছেন কয়েক শতক পিছিয়ে যান, সেখানে 1 গ্রাম মাটির মধ্যে প্রায় 8 কোটি এই ব্যাকটেরিয়া ছিল, এখন তা কমে দাঁড়িয়েছে 1 লক্ষের নিচে। ফলে মাটির যে ভৌত পরিবর্তন হবে, আমরা যে মাটিতে মিশে যাব, সেই পরিবর্তন করার ব্যাকটেরিয়া আজ মাটিতে নেই। তাই মাটি বিষাক্ততে ভরে গেছে। আপনারা প্রতিদিন কীটনাশক প্রয়োগ করছেন, কিন্তু কেন কীটনাশক মরছে না? বিজ্ঞানী বিশ্বনাথ মজুমদার বলছেন, বিজ্ঞানী অর্ণব মুখোপাধ্যায় বলছেন, জাপানের বিজ্ঞানীরা বলছেন, আপনারা যে সাদা মাছি দেখেন না, সেই সাদা মাছি এখন আর মরছে না। কেন মরছে না? বিজ্ঞানীরা বলছেন বিষ প্রয়োগ করলে গাছ যেমন মরে না, তেমনি ওই সাদা মাছি গাছের জিন চুরি করে ক্রোমোজোমের মধ্যে আত্মীকরণ করেছে। ফলে বিষ মারলে আর সাদা মাছি মরছে না। তাহলে আমরা হাই পাওয়ার ডোজে কীটনাশক মারি, তখন মাটি আরো বিষাক্ত হয়ে যায়, মাটির আর ফসল ফলবে না। তাই আপনাদের বলতে চাইছি, আমরা যে মাটিকে বন্ধা করবেন না আগামী প্রজন্মের জন্য কিছু তুলে দেবেন। আমরা ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করেছি, ব্রিটিশ সাম্রাজ্যবাদ অত্যাচার করেছে, আমাদের এখান থেকে ফসল নিয়ে চলে গেছে। তাই ক্ষুধার্ত মা মৃত সন্তানকে কোলে নিয়ে পাত্র হাতে ভিক্ষা করেছে পেটের জন্য। আর আজকে যদি মাটি তার খাদ্য বন্ধ করে দেয়, আমরা কার বিরুদ্ধে লড়াই করব? এই পরিবেশের বিরুদ্ধে লড়াই করা সম্ভব? বলুন, একটা যদি 300 কিলোমিটার সাইক্লোন আসে, সেটা সম্ভব? কোনো বিজ্ঞানীর পক্ষে সম্ভব নয়। 50 ফুট যদি সুনামি হয়, তাহলে এই 50 ফুট সুনামি নিয়ন্ত্রণ করা কোনো বিজ্ঞানীর পক্ষে সম্ভব নয়। কিন্তু এই গাছ সুনামিকে নিয়ন্ত্রণ করতে পারে, এই গাছ পৃথিবীকে কন্ট্রোল করতে পারে, ভারসাম্য নিয়ন্ত্রণ করতে পারে। গাছ ছাড়া পৃথিবীতে সম্ভবপর নয়। তাই আপনাদের কাছে যাওয়ার পথে আবেদন করি, গাছই পৃথিবীর সেরা সম্পদ। আরেকটি কথা বলে আমি বক্তব্য শেষ করতে চাইছি, জলই জীবন, জল ছাড়া মানুষের বাঁচা সম্ভবপর নয়। কিন্তু আমরা প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে, প্রতি ক্ষণে আমরা জলকে দূষণ করছি, ময়লা আবর্জনা করছি, ময়লা আবর্জনাতে ভরিয়ে তুলছি। আপনাদের ভাবতে বলছি, নাটকে আমাদের বক্তব্য ছিল গরিব মেহনতি দুস্থ মানুষ তারা সংসার চালাতে পারছে না, বলছে যে জল বাদে সব কেনা, আমি আর সংসার চালাতে পারছি না। কিন্তু এখনকার প্রজন্ম জল কিনে খেতে হচ্ছে, মাটির নিচে জল শূন্যতায় ভরে গেছে, সেখানে গ্যাস জমা হচ্ছে, জল আর্সেনিক যুক্ত হয়ে যাচ্ছে। তারই ফলে ভূমিকম্প থেকে শুরু করে সেখানে নোনা জল পর্যন্ত প্রবেশ করছে। ফলে আমাদের পানের অযোগ্য হয়ে যাচ্ছে। সেজন্য আপনাদের কাছে অনুরোধ, জল অপচয় করবেন না।
পৃথিবীতে 800 কোটি জনসংখ্যা আছে, যদি 1 গ্লাস করে জল নষ্ট করেন তাহলে কত করে টন জল নষ্ট করেন? আপনাদের নিশ্চয়ই হিসাব আছে। একটু করজোড়ে আপনাদের অনুরোধ করতে চাই, আপনারা ভাববেন, উপলব্ধি করবেন, এই পরিবেশকে শান্ত করতে হলে, এই পরিবেশকে নিয়ন্ত্রণ করতে হলে আমাদের এই জল, বায়ু, গাছকে রক্ষা করতে হবে। নিশ্চয়ই আমার কথাগুলো গুরুত্ব দিয়ে ভাববেন, আমার কথাগুলো হৃদয়ে রাখবেন। আগামী দিনে নিশ্চয়ই দেখা হবে। আমাদের দেখা হোক সবুজ সকালে, আমাদের দেখা হোক মৃত্যুর ওপারে, আমাদের দেখা হোক কান্না হেরে গেলে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। থ্যাংক ইউ জানাবো আমাদের সৌমেন ভট্টাচার্যকে। উনি খুব একটা দামি কথা বলে গেলেন। উনি বললেন পৃথিবী আমাদের ঘর। আমরা যদি প্রত্যেকে সবাই যদি এই কথাটা মন থেকে মানতে পারি, ব্রেন দিয়ে নয়, যদি অন্তর দিয়ে মুক্ত মনে যদি এটা বসাতে পারি, পৃথিবী আমাদের ঘর, তাহলে আমরা একটু হলেও সচেতন হব। আর সেই সচেতনতার কথা আমাদের সৌমেন বাবু বলে গেলেন। আজকেরকার সভা আমরা এখানেই সমাপ্তি ঘোষণা করব। এই সভার সভাপতি যিনি আছেন, আমাদের বিশেষ অতিথি হিসেবে যিনি অখিল মাইতি, যিনি সভাপতি ছিলেন, ওনার হাতে আমি মাইকটা তুলে দেব। এই পর্যন্ত আমাদের সমাপ্তি ঘোষণা হলো। পরিবেশ সম্বন্ধে আমাদের যে সঞ্চালক ভাই, পরিবেশ সম্বন্ধে আমাদের যে সঞ্চালক ছিলেন তিনি পুঙ্খানুপুঙ্খানুভাবে বিচার করে দিয়েছেন আমার সৌমেন ভট্টাচার্য, এবং তার এই বিশেষ মূল্যবান বক্তব্য যদি আমরা প্রত্যেকে কিছু না কিছুভাবে আমরা শুনে থাকি এবং সেই সম্বন্ধে যদি বুঝে থাকি, তাহলে পরবর্তী মরশুমে যদি গাছ, জল, বায়ু দূষণ এবং এই সম্বন্ধে যে তিনি বলে গেলেন, তার মূল্যবান বক্তব্য আমাদের খুবই ভালো লেগেছে। এবং এইখানে এই কথাটা বলে আমি আমার বক্তব্য শেষ করলাম, সভা শেষ করলাম। আমাদের মুক্তি সাংস্কৃতিক বিভাগের সকল ছাত্রছাত্রীবৃন্দ ছোট্ট একটি নাটক ও নাচের মাধ্যমে আজকের এই কৃষ্ণচন্দ্রপুর মেলায়, শিল্প ও পরিবেশ মেলায় তুলে ধরেছে। আপনারা আশীর্বাদ করুন এই ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে নিয়ে, যাতে আমরা আগে বাড়তে পারি, যাতে আরও ভালো ভালো প্রোগ্রাম করতে পারি, আপনাদের মন জয় করতে পারে, তার জন্য আপনারা আশীর্বাদ করবেন। এই বলে আমি আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। নমস্কার। হ্যালো, এইমাত্র মুক্তি সাংস্কৃতিক বিভাগের ছাত্রছাত্রীদের দ্বারা পুতুল নাচ এবং সঙ্গে হিউম্যান নাটক পৃথিবী আমার ঘর শেষ হলো। এখন আমরা দেখব আবারও নৃত্য, সঙ্গীত, শ্রুতি নাটক পরিবেশন করবেন হিমাদ্রি পাল ও সম্প্রদায়। আমি একটু পরেই বলবো, আপনারা জানবেন হিমাদ্রি বাবুর একটা বিশেষ পরিচিতি রয়েছে। তো সেই সম্মানীয় হিমাদ্রি পাল ও সম্প্রদায়ের শ্রুতি নাটক, নৃত্য, সঙ্গীত এসব আমরা এখনই দেখব।
তিথি যদি কাছে থাকো, তিথি সর্দার যদি স্টেজের কাছাকাছি থাকো, আমার সঙ্গে একটু দেখা করবে। আমরা এখন নৃত্য, সঙ্গীত, নাটক, শ্রুতি নাটক দেখব হিমাদ্রি পাল ও সম্প্রদায়ের দ্বারা। প্রস্তুতির জন্য একটু সময় আমাদের লাগবে। আপনাদের কাছে আমি অনুরোধ করব সেই সময়টুকু আপনারা বরাদ্দ করবেন। হিমাদ্রি বাবু এবং আপনার গ্রুপের যারা রয়েছেন, আপনার কাছে আমার আবেদন, আপনারাই মঞ্চে চলে আসুন। হিমাদ্রি পাল ও সম্প্রদায়, আপনাদেরকে আমি আহ্বান করছি মঞ্চে আসার জন্য। আপনারা আপনাদের অনুষ্ঠান শুরু করবেন। এই অনুষ্ঠানে এসে আমরা অত্যন্ত খুশি। যদিও লোকজন একদম নেই, তাই আমরা আমাদের অনুষ্ঠান অত্যন্ত সংক্ষিপ্ত করছি। একদমই লোকজন একদমই নেই, কোনো কারণে ফাঁকা। গতবার আমরা এসে অনেক মানুষের সমাগম দেখতে পেয়েছিলাম। আমরা আমাদের অনুষ্ঠান খুব দ্রুত আরম্ভ করছি এবং খুব দ্রুত শেষ করে দিচ্ছি। মাইক্রোফোন লোক নেই, মাইক্রোফোন দিতে হবে তো। যাই হোক, মাইক্রোফোনও দেওয়ার লোকজন দেখতে পাচ্ছি না। মাইক্রোফোন দিক, তারপর অনুষ্ঠান করার কথা ভাববো। মাইক্রোফোন দিতে হবে তো, 4টে মাইক্রোফোন দিই। এগুলো কোনো ভলেন্টিয়ারও তো নেই। পিছনে দুটো মাইক্রোফোন দিতে পারো দাদা, পিছনে দুটো মাইক্রোফোন। হিমাদ্রি পাল ও সম্প্রদায়কে বরণ করে নেওয়া হবে এবং বরণ করে নেবেন আমাদের এই মেলা কমিটির অন্যতম কর্ণধার সম্মানীয় চন্দন মাইতি মহাশয়। সারা গ্রাম আছে।
আমরা জানি জগন্নাথ বসু উর্মিমালা বসু এই জুটিকে আমরা দীর্ঘদিন ধরে চিনি, শ্রুতি নাটক সহ বিভিন্ন আঙ্গিকে তাদের দেখেছি। সংস্কৃতির মেলবন্ধন ঘটেছে চিকিৎসার সঙ্গে। ডাক্তার হিমাদ্রি পাল সিএমএইচ ডায়মন্ডাবাদ ছিলেন সিএমএইচ, এবং পরে আরও বিভিন্ন স্তরে কাজ করেছেন। শিশু বিশেষজ্ঞ, স্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞ তিনি এবং তার মিসেস পাল, তাদের আমরা শুভেচ্ছা জ্ঞাপন করব আমাদের মেলা কমিটির পক্ষ থেকে। আমি অনুরোধ করব আমাদের মুক্তির ফাউন্ডার প্রেসিডেন্ট শ্রী শঙ্কর হালদার একটু মঞ্চে আসবেন। ডাক্তার হিমাদ্রি পাল, শ্রীমতী পালকে আমরা, তিনিও বাচিক শিল্পী এবং একটি আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্র ডায়মন্ড হারবারে পরিচালনা করে থাকেন। তারা গত বছরে এসেছিলেন, আমরা তাদের বরণ করে নেব এবং এই অনুষ্ঠানের পরেই আমরা আমাদের বাউল সঙ্গীত শুনব স্বপন বাউলের কাছ থেকে। আসবেন হিমাদ্রিবাবু, একটু করতালি দিয়ে আমরা অভিনন্দন জানাই। যারা যেখানে আছেন চেয়ার নিয়ে বসবেন। ডাক্তার পাল আমাদের দীর্ঘদিন ধরে চিকিৎসা পরিষেবার জগতে ডায়মন্ড হারবার তথা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে প্রতিষ্ঠিত চিকিৎসক। সমাজ গঠনে যাদের বিশাল ভূমিকা আছে তিনি তাদেরই একজন। ডাক্তার পাল এবং শ্রীমতী পালকে আমরা বরণ করে নিচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। তারা ভালো থাকুন, সুস্থ থাকুন। মেমেন্টো শুক্লা পাল চট্টোপাধ্যায়, তাকেও আমরা বরণ করে নিলাম। এবারে বাকিটা হিমাদ্রি বাবু বলবেন, বাকিদের পরিচয়টা। আমরা অনুষ্ঠান শুরু করছি আবৃত্তির সঙ্গে নৃত্যানুষ্ঠান দিয়ে। নৃত্যানুষ্ঠান এবং মুখাভিনয়ে রয়েছে সোনালী সিংহ রায়। সোনালী সিংহ রায় শুধু এই জেলা নয়, গোটা রাজ্যের মুখাভিনয়ের এক অত্যন্ত বিখ্যাত শিল্পী। 4 বার গোটা পশ্চিমবঙ্গে মুখাভিনয়ে স্বর্ণপদক পেয়েছেন। এছাড়াও প্রচুর অনুষ্ঠান করেন, প্রচুর জায়গায় তার কাজকর্ম হয়। মুখাভিনয় শিল্পী, নৃত্যশিল্পী হিসাবে উনি বিখ্যাত। ওনার নৃত্যানুষ্ঠান দিয়ে আমরা অনুষ্ঠান শুরু করব। এছাড়াও আমাদের সঙ্গে রয়েছেন বিখ্যাত সঙ্গীত শিল্পী নীলাঞ্জন রায়চৌধুরী। নীলাঞ্জন রায়চৌধুরী বিখ্যাত সঙ্গীত শিল্পী, তবে আজকে উনি সঙ্গীতে অংশগ্রহণ করবেন না, উনি মূলত আবহ সঙ্গীতের কাজ করবেন। নীলাঞ্জন রায়চৌধুরী এই গোটা ভারতবর্ষের বহু জায়গায় নিয়মিত সঙ্গীতের ওয়ার্কশপ করেন, সঙ্গীত রিয়েলিটি শোগুলোতে যান। অত্যন্ত বিখ্যাত ব্যক্তি নীলাঞ্জন রায়চৌধুরী। ডাক্তারবাবুকে একটি মেমেন্টো তুলে দেবেন আমাদের কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের বড়বাবু তরুণ স্যার, তরুণ দাস। আচ্ছা, আরেকটা মেমেন্টো প্রসেনজিৎ স্যারকে বলবো আমাদের নৃত্যশিল্পীর হাতে একটি মেমেন্টো তুলে দেওয়ার জন্য। প্রসেনজিৎ স্যার, সবার ছবিটা ভালো করে
হ্যালো, এটা লাস্ট তো, এটা লাস্ট। বাউল গান আছে। ও বাউল, ওটা কিছু নিয়ে একটা গান তুলেছে, তার লাইন কিছু বলতে তাও ভালো তুলে। আনতে তো কইছে ওই যা এর কারণ আনতে হবে। আমাদের প্রথম নিবেদন রবীন্দ্রনাথকে নিয়ে। রবীন্দ্রনাথের অতি বিখ্যাত কবিতা ভারত তীর্থ। ভারত এত গুম করছে কেন ভাই মাইক? হ্যালো 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 হ্যালো, রিভাব দাও, একটু রিভাব দিন। হ্যালো হ্যালো হ্যালো, বেস বাড়ান, বেস বাড়ান। হ্যালো হ্যালো হ্যালো, তোমার পেমেন্ট গেল। হ্যালো হ্যালো হ্যালো, নাচের নাচের তারপরে আমরা এগিয়ে যাই। হ্যালো হ্যালো হ্যালো। রবীন্দ্রনাথের গীতাঞ্জলি কাব্যগ্রন্থের বিখ্যাত কবিতা ভারত তীর্থ। প্রচুর বুম করছে ভাই মাইক। হ্যালো 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 হ্যালো, ঠিক আছে ঠিক আছে, এটা হয়ে যাক বলেছি না। হেমুর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। হেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায় নুমিনর দেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তাঁরে। ধ্যান গম্ভীর এই যে ভূধর, নদী জপমালা ধৃত প্রান্তর। হেথায় নিত্য হের পবিত্র ধরিত্রীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা, দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হলো হারা। হেথায় আর্য হেথায় আর্য হেথায় দ্রাবিড় চীন, সখুন্দল পাঠান মোগল এক দেহে হলো লীন। পশ্চিম আজি খুলিয়াছে দ্বার, সেথা হতে সবে আনে উপহার। দেবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। রণধারাবাহী জয়গান গাহি উন্মাদ কলরবে, ভেদি মরুপথ গিরি পর্বত যারা এসেছিল সবে। তারা মোর মাঝে সবাই বিরাজে, কেহ নহে নহে দূর। আমার শনিতে রয়েছে ধ্বনিতে তারি বিচিত্র সুর। হে রুদ্র বীণা বাজো বাজো বাজো, ঘৃণা করি দূরে আছে যারা আজো। বন্ধন আসিবে তারাও আসিবে, দাঁড়াবে ঘিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। হেথা একদিন বিরামবিহীন মহাঙ্কার ধ্বনি, হৃদয়তন্ত্রে একের মন্ত্রে উঠেছিল রণরণি। তপস্যা বলে একের অনলে বহুরে আহুতি দিয়া, বিভেদ ভুলিল জাগায় তুলিল একটি বিরাট হিয়া। সেই সাধনার সে আরাধনার
যজ্ঞশালার খোলা জিদার, হেথায় সবারে হবে মিলিবারে আনত শিরে। এই ভারতের মহামানবের সাগর তীরে, সেই হোমানলে হ্যারো আজি জলে দুঃখের রক্ত শিখা, হবে তা সহিতে মর্মে দহিতে আছে সে ভাগ্যে লিখা। এ দুঃখ বহন কর মোর মন, শোনরে একের ডাক। যত লাজ ভয় কর কর জয়, অপমান দূরে যাক। দুঃসহ ব্যথা হয়ে অবসান, জন্ম লোভিবে কি বিশাল প্রাণ। পোহায় রজনী জাগিছে জননী বিপুল নীড়ে, এই ভারতের মহামানবের সাগর তীরে। এসো হে আর্য, এসো অনার্য, হিন্দু মুসলমান, এসো এসো আজ তুমি ইংরাজ, এসো এসো খ্রিস্টান। এসো ব্রাহ্মণ সূচি করি মন, ধরো হাত সবাকার। এসো হে পতিত করো অপনীত সব অপমান ভার। মার অভিষেকে এসো এসো তরা, মঙ্গল ঘট হয় নিজে ভরা। সবার পরশে পবিত্র করা তীর্থ নীরে, আজি ভারতের মহামানবের সাগর তীরে। এবারের নিবেদন নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতার সঙ্গে আবৃত্তি, সোনালী সিংহ রায়। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণীর পর। কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ। ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণীর বাসনা প্রাণীর আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে। ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজি উঠিছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়। বাহিরিতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন। ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া, আকুল পাগল পারা। কে সেলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া। রবির কিরণে হাসি ছড়াইয়া, দেবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব। হেসে খলক হলে গে কলক, তালে তালে দিব তালি।
এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোরে কি কারাগার ঘোর, ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। মোবাইলে কি দেখা যাবে টিভি চ্যানেল? তুমি আমার নাম্বার বলে স্ট্রিমিং দিয়ে দিচ্ছি। এই তো এই একই এরপরে তিনটে লিঙ্ক হয়, একটা আমরা শ্রুতি নাটকে চলে যাচ্ছি। তারপরে যদি সময় থাকে আবৃত্তি বা অন্য কিছু হবে। আমি একটুখানি দুটি স্ট্যান্ড মাইক দিতে বলছি। এই নাম্বার, এই দেখো 8016 36 7537 হাই বলে পাঠাও না লিঙ্কটা। আজকে ঠান্ডা সব তো ভালো করতে গা গরম করা, ওই জন্য আগুন দিতে হবে। দিয়ে দিয়েছি ওইটা দেখে যার মুখে ঠিক করে দেখো দিতে বলে। রিফ্রেশ করে নাও, যখন ওটা রিফ্রেশ করে নেবে নিলে হয়ে যাবে। হ্যাঁ নেট খুব স্লো গো, 1.5 দিয়েছি দেখো, তাই থমকে থমকে যাচ্ছে দেখো। তুমি ওই লিঙ্কটাকে নিয়ে ইউটিউব মারলে হয়ে যাবে। ইউটিউবে এই লিঙ্কটা ছেপে দিলে হয়ে যাবে। স্ট্রিমটা নিয়ে যেটা তুমি RTMPL করো, স্ট্রিমিং কি এটা? এটা স্ট্রিমিং। এবারে যেভাবে করা হয় দিলে ও নিয়ে নেবে। ফেসবুক সব একই, তুমি OBS-এও নিতে পারবে, কিন্তু ওই থমকে থমকে যাবে। হ্যালো 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 বিভাব কমান, বিভাব কমান, হ্যালো হ্যালো কমান, হ্যালো 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 একটু দিন, একটু একটু হ্যালো একটু হ্যালো 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 হ্যালো। এই এত ইকো দিলে হয় নাকি? এ তো সেই দাদের মলম। ইকো লাগবে না। হ্যালো 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 হ্যালো
এইটা ওটা ভাতটা কমানো সেই না না সাউন্ড তো লাগানো নেই। ওখানে গিয়ে ওনাকে বলে এসো বুঝতে পারছে না কিচ্ছু বুঝতে পারছে না। এখান থেকেই বলো, উপর থেকেই বলো, কিচ্ছু বুঝতে পারছে না। এটা ইয়েতে লাগাতে পারবো না, ইয়েতে লাগানো এটা ইউটিউব আছে তো, RTMPS তো ইউটিউব আছে। স্ট্রিমিং তো তোমাকে দিয়েছি, এবার তুমি যখন তোমার ইউটিউবে চালাবে তখন কি করবে, এই স্ট্রিমিংটা তোমার ইউটিউবে স্ট্রিমিংয়ে মারবে, তাহলে তোমার আমার স্ট্রিমিংটা তুমি পেয়ে গেলে। এবারে তুমি তাহলে এয়ার করবে কী করে, এয়ার করার নিয়ম হচ্ছে RTMPLটাকে কপি করে লাইভ বন্ধ থেকে বলবো। ইউটিউব সেটিং করতে হবে না। ও তুমি কি OBS-এ চালাবে? OBS এইভাবে চলে না, OBS-এ ব্রাউজিং নিয়ে করতে হবে। আসছে না, ব্রাউজিং করো, মারো, সেটিং করতে হবে। তুমি মানে হ্যাঁ ওই লিঙ্কটা নেবে তো, লিঙ্কটাই তো জেলারবার্তা.com মারো, এসে যাবে। ব্রাউজিংয়ে ওটা www নয়, জেলার বার্তা, যেটা LLAR স্পেস VARTA.com এইটা ব্রাউজিংয়ে নেবে না, কোনো আওয়াজ আসছে না ভাই। ওটা যাও, ব্রাউজিংয়ে যাও, আসবে বাবু, আসবে। জেলার বার্তা বানান ঠিক লিখেছে তো, ওটা করবে তো, যেটা LLAR। এখানে আউটপুটের কানেকশন দেখো, জেলার বার্তা একসঙ্গে হবে, যেটা LLAR BRTA। হ্যাঁ, এবার স্পেলিং যেন ভুল না হয়, তাহলে নেবে। হ্যাঁ, .com মারো, এবার এসে গেছে। এবার তোমাকে ওটা সাইজ ঠিক করতে হবে, 800 আছে, ওটাকে তুমি করে দাও। হ্যাঁ, ভিডিও ক্যাপচার নয়, ব্রাউজারের ক্যাপচার করতে হবে। ওইটাকে করে দাও না, ওই যে চোখ আছে ওটাকে অফ করে দাও, ওটা না। হ্যাঁ, ওই চোখটাকে অফ করে দাও। হ্যাঁ, ব্যাস, এবার ওটাকে সেটিং করো, ব্রাউজারে যাও। এবার ওই সেটিংটা করো, 800 যেটা আছে ওটাকে বাড়িয়ে দেখো, মেজারমেন্ট করতে হবে। হ্যাঁ, ওটাকে 1200 করো। হ্যাঁ, বড় করতে হবে। এই যে পেছনে এতক্ষণ বাজছে কি করে? আপনি যদি রিভাব কেটে দিয়ে থাকেন, রিভাব কেটে দিলে এতক্ষণ ধরে বাজবে কি করে? উপরের দিকে তোলো, ওই সাইজটাকে ঠিক করে নাও। হ্যাঁ,
বুঝতে পারবো তাই না? হয়নি সাইজ না, ওই রকম না, ওটা পুরো ফ্রেম হবে তবে এই পারে আসবে, ট্রানজ্যাকশন করতে হবে। এটা তুমি ওবিএস করছো তো না? ওই আর উপরের দিকে তোলো, ওটাকে উপরে তোলো। হ্যাঁ হ্যাঁ, ওটা তোলো, একদম উপরে তোলো, উপরে তোলো, তোলো, ব্যাস। আরে কাটবে, সাইজটা করতে হবে তো, ব্রাউজারে যাও। না রে বাবা, তুমি উপরে তোলো, দেখো তুমি, আরে তুলবে তো, উপরে তোলো। 720, তোমার ওখানে কত আছে? এবার তোমাকে লম্বাটা কত করতে হবে, বাড়াও। কত করেছো? 1200। নিচে কত করেছো? 720 নয়, তুমি তাহলে নিচে 800 900 করো। তোমার সাইজ নিতে হবে তো, ওটা তো আমার সাইজ দিয়েছে, এবার তোমার সাইজ ফ্রেম ঠিক করতে হবে। হ্যাঁ দাদা বলুন। ওই মাঝে মাঝে হচ্ছে, মাঝে মাঝে কেটে যাচ্ছে। কোথায় আছেন? ঘুরে যান না, মেলা এত হচ্ছে, বড় মেলা, আমরা ডায়মন্ড হারবারের লোক দেখতে আসছি, চলে আসুন। চলে আসুন, চলে আসুন। কথা আছে, বিভাগ কথা থাকলে ঠিক আছে। তুমি ওই ইয়েটা খোলো, তুমি কানেকশনটা এই বাচ্চা ওরকম নয় গো। কানেকশনটা খোলো। না না না, আরে দৌড় ওটা কাটতে হবে তোমার সাইজ, এবার তোমাকে ফ্রেম রেডি করতে হবে। মারো, তুমি এক কাজ করো না, উপরে 800 700 এরকম করে করে ফ্রেম নাও। তুমি এখন ওবিএসটা কি ফ্রেমটা নিয়েছো আমি তো বলতে পারবো না। পুরোটা আছে তো? ও আচ্ছা, পুরোটা আছে না, নিচেরটা কাটা আছে। বড় বড় করে নাও, এইটার সঙ্গে সঙ্গে ঝনঝন করে 1 মিনিট করে বাড়তি বেরিয়ে যাচ্ছে। নিচে স্ক্রল আছে না? হ্যাঁ ওটার জন্য হ্যাঁ, এটাই তো বাঁচবে। আবার কই বলছেন আপনি? এটা বেজে যাওয়ার কতটা অফ হবে, একটা স্ট্রোক দিলে সেটা ওখানে একটাই স্ট্রোক হবে, সেটা আবার পেছনে বেরিয়ে যাবে কেন খানিকক্ষণ? ওইখানে যাচ্ছে বাজার, সিঙ্গেল স্ট্রোক দিন। হ্যাঁ হ্যাঁ, এটা আবার ওখানে লাগান, দেখবেন চুর করে বাজবে এখানে। হ্যাঁ এবার দাও, এবার ঠিক আছে, এবার ঠিক আছে, এবার আছে। এবার হয়েছে? ভালো করে কাজ শিখবে না, খালি কন্ট্যাক্ট নিচ্ছে নাও। আমরা শুরু করছি আজকে আমাদের প্রথম শ্রুতি নাটক দাঁতের লড়াই। রচনা বৈদ্যনাথ মুখোপাধ্যায়, নিচে স্কল দিচ্ছে। নাটক দাঁতের লড়াই। নবু, নবু, দেখুন স্পর্ধাটা একবার দেখুন, নাম ধরে ডাকছে। এই নবু, কথা কানে যাচ্ছে না? একে স্বামী, তাই বয়সে বড়, গুরুজন। একটু কি ওটা কি? চুপ চুপ, ধমকাচ্ছ কাকে? এই রে, এদিকে আসছে আবার। ইয়ে মানে ওই কাজের মেয়েটাকে গো। মিছে মিছে ধমকাচ্ছ কেন মেয়েটাকে? ও তো কিছু করেনি। করেনি তাতে এই, ওকে বুঝিয়ে দিলুম। ও, তুমি ওর উপর ধমক প্র্যাকটিস করছো? না না, ও
কি হলো কি হলো? মানে তাতে খুব ব্যথা গো, ও কথা সব বেলাইন হয়ে যাচ্ছে। ও ও বাপরে 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 বাপ, বললাম খানিকটা বাবলা গাছের ডাল সেদ্ধ করে দাও। তা বাবলা গাছের তলায় গিয়ে বসে থাকলেই তো হয়। তাই তো আছে, একটু কুলকুচো করে দেখতাম। নিকুচি করেছে তোমার বিনি পয়সার চিকিৎসা। কি হলো? বাবারে, চোয়াল থেকে বেম্বতালু পর্যন্ত ঝনঝন ঝনঝন করে উঠছে গো। তাহলে একটু দুধ খাও গরম গরম, ব্যথাটা নরম পড়বে। আরে বাবা, তার আগে দাঁতটা পড়ে যাবে। দেখি দেখি কোন দাঁতটা, দেখি দেখি হা করো। আমি তো দাঁতে হাতে দিইনি। আরে আমার পায়ের উপর এসে দাঁড়িয়েছো। ও সরি সরি সরি। হ্যাঁ, সরো। ওর এর থেকে রিভাবটা বাড়িয়ে আমার পাটা গেছে। বেশি বেশি করো না নবু। ওরে বাবারে, কি ব্যথা! বলছি তো গরম দুধ খাও একটু। আরে বাবা, ব্যথা দাঁতে নয়, পায়ে। এমন মারিয়ে দিলে ও ব্যথা থাকবে না, দাঁতের ব্যথায় চাপা পড়ে যাবে। শোনো, দুধ আনি নবু। নরমে গরমে কতবার তোমাকে বলেছি অমন নবু নবু করে ডাকবে না। কেন, কি হয়েছে কি তাতে? আরে পাড়া প্রতিবেশী শুনতে পেলে ভাববেটা কি? আমাকে আর পাড়া প্রতিবেশী শিখিয়ে না বাবা, সবাইকে চেনা আছে। ওই যে পাশের বাড়ি তোমার বন্ধু, ওই অশ্বিনী বাবুর হস্তিনী বউ। আরে 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 আস্তে আস্তে, কি হচ্ছেটা কি? শুনতে পাবে যে। পাক শুনতে, কাউকে কেয়ার করি না। শোনো, ও যদি হস্তিনী হয় তাহলে তুমি সিংহিনী। পড়তে এমন বউয়ের পাল্লায়। জানো, অশ্বিনী বাবুর বউ MA পাস, স্কুলের দিদিমণি। ও অমনি নোলা একবারে ছুকছুক করে উঠলো। তা দিদিমণি বিয়ে করলেই তো পারতে, তাহলে আর দুধের বাটি ধরতো না মুখে। কেন, কি করতো? খাতার বান্ডিল দেখে দাও, ছুটির দরখাস্ত লিখে দাও। তা মাসে মাসে 40,000 টাকা আনে, টাকা এনে দেয় অশ্বিনী বাবুর হাতে। ওই আনন্দেই থাকো, টাকার বেলায় হিজ হিজ হুজ হুজ। মানে? অশ্বিনী বাবুকে জিজ্ঞেস করে দেখো না, একদিনও টাকা দেয়নি। চাইতে গেলেই বলে স্ত্রী ধনে নজর দিও না গুরু। হ্যাঁ, আপন হাজবেন্ডকে গুরু, পতি পরম গুরু। আচ্ছা, অশ্বিনী বাবু অমন ওয়াইফকে সহ্য করছে কি করে? আমি হলে আর আস্ফালন করো না নবু। তুমি হলে কি করতে শুনি? বউকে ঢিট করতাম। দাঁত খুলে নিত একেবারে। কি হলো? কি ব্যথা! ওহো, বড় ব্যথা করছে, আমি একটু শোবো। তা ঢিট করবে বলছিলে যে? তাও পারতাম। বধূ হত্যা? ও হত্যা টত্যা হওয়ার আগেই কি করতে তুমি? আমি পালিয়ে যেতাম। অশ্বিনী বাবুর বউ হলে বলতো, তোমার অশ্বিনী বাবু, তোমাদের একটা নম্বরের 1 নম্বরের যে অশ্বিনী বাবু মেনি মুখ। শোনো, তবু তার ওয়াইফ কোনোদিন তার নাম ধরে ডাকেনি তোমার মতো। নাম ধরে ডাকেনি না? আমি অন্তত শুনিনি। তুমি সবার সামনে এমন নবু নবু করে ডাকো যে শুনে শুনে ছেলেটা পর্যন্ত কোনোদিন বাবা বলে ডাকলো না। বাজে বকো না। আরে অফিস থেকে ফিরে আমি নিজের কানে শুনেছি। কি শুনেছো? তোমার গুণধর পুত্র বলছে, মা তোমার নবু এলো। তা বেশি বয়সের সন্তান হলে অমন একটু আদুরে হয়। তা এমন হাদা গঙ্গারামের উপর তো থেকে থাকলে কেন তুমি? অশ্বিনী বাবুর স্ত্রী বলে ঠিকই বলে। আবার ওনার হয়েও হাত তুলছো? অশ্বিনী বাবুর নাম ধরে ডাকে না, তাতেই একেবারে গদগত। আমাদের বাড়িতে এই ঘরে এসে হস্তিনী বলে গেছে। কি বলেছে? আর স্বামী যতই বোকা শোকা নড়ে ভোলা হোক না কেন, তাই বলে আমরা ওরকম কথা মুখেও আনতে পারবো না। আরে বাবা, কি বলেছে বলবে তো। বলেছে আমার কর্তাটি একটি পাঁঠা। হ্যাঁ হ্যাঁ, সে কি? আগে গাধা পর্যন্ত শুনেছি, ওটা এমন কিছু নয়, চালু হয়ে গেছে। এই সব স্ত্রী বলতে পারে, তাই বলে পাঁঠা। ভালঘর ভালঘর। বউয়ে রোজগার খাবে আর ভালগার খাবে না?
দুধটা খেয়ে নাও নবু। বাবা রে, কি হলো? আবার কটকট করে উঠলো গো, ভীষণ ব্যথা করছে। গরম দুধটা খাও, ব্যথা কমবে একটু। মাড়িটা খুব ফুলেছে। দাঁড়াও দাঁড়াও, একটু একটু সবুর করো। তো দাঁড়িয়েই তো আছি। না, এবার যেন মনে হচ্ছে ব্যথাটা একটু কমেছে। এ কি নর্থ বেঙ্গলের ফ্লাড নাকি? একবার কমছে একবার বাড়ছে। ও ঘুম থেকে উঠলেই ব্যথা করে, এখন আধ ঘন্টা ধরে এই চলবে। তা আধ ঘন্টা বাদে ঘুম থেকে উঠলেই তো পারো। আজ তোমাকে ডাক্তারবাবুর কাছে নিয়ে যাবই যাব। রোজ রোজ এই ঝঞ্ঝাট আর ভাল লাগে না। আরে আমার দাঁতে ব্যথা আর তোমার ঝঞ্ঝাট, কি যাত না বিষে বুঝিবে সে কিসে। আর কাব্য করো না নবু, তোমার ধাতে নেই দাঁতে সইবে না। বিয়ে করে এসতো দাঁতের ব্যারাম, এমন পলকা দাঁত নিয়ে বিয়ে করার কি দরকার ছিল শুনি? দাঁতের সাথে বিয়ের কি সম্বন্ধ? বিবাহ কি চার বোন? তা তোমার দাঁতের ডাক্তার কি বললো? বললো নিয়ে আসুন, তুলে দিচ্ছি, আর একটা ঘুমের ওষুধ দিয়েছে। ও তাই? দাও তো, কখন খাবো? তুমি খাবে কেন, আমি খাবো। হ্যাঁ, দাঁতে ব্যথা হলো আমার আর ওষুধ দিল তোমাকে? ঠিকই করেছে। আরে আমি যে ঘুমোতে পারছি না সে কথা বলেছিলে। বলেছি বই কি, উনি বললেন দাঁতের ব্যথায় ঘুম হয় না, মাঝখান থেকে আপনার ঘুমের 12টা বাজবে। ওষুধ দিচ্ছি, খেয়ে শুয়ে পড়বেন। ও পেশেন্ট যত ইচ্ছে ছটফট করুক, আপনি টেরও পাবেন না। সেলফিশ, সেলফিশ। কি ফিস ফিস করছো তখন থেকে? আমি ওই ডেন্টিস্টের কাছে যাচ্ছি না। তা যাবে কেন? আমাকে জ্বালাতে হবে না। সমব্যথী কথাটার মানে বোঝো? আমার ব্যথা তোমার ব্যথা। তা তোমার কি ইচ্ছে? তোমার দাঁত নড়ছে বলে আমারও একটা কাঁচা দাঁত নড়িয়ে দিতে হবে? আমার ব্যথায় তোমার ব্যথা পাওয়া উচিত। আমার ঘুমেও তোমার ঘুম আসা উচিত। তোমার দাঁতও একদিন পড়বে গো, পড়বেই। এই জন্যেই ডাক্তার বলেছিল। কি বলেছিল? বলেছিল দাঁত নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে একটা ঠান্ডা লড়াই থাকবেই। স্বামী দাঁত তুলিয়ে গেলেন, দুদিন বাদে টেনে আনলেন স্ত্রীকে। কি না, এরও দাঁত তুলে দিন ডাক্তার বাবু। যত সব বাজে কথা। মোটেই না, হিংসে হিংসে। আমার দন্তপাটিতে ঘুলঘুলি হবে, গাল টসকে যাবে, আর তুমি কচি কচি মুখটি নিয়ে দাঁতের খেলা দেখিয়ে বেড়াবে। ওটি হচ্ছে না, মোটা হচ্ছে টুথ ফারে টুথ, দাঁতকে বদলা দাঁত। দাঁড়াও দাঁড়াও, তোল্লা খেও না বাবা, তোল্লা খেও না। তোমার দাঁতের ডাক্তার একবার স্বামীকে উস্কানি দিচ্ছে আর একবার স্ত্রীকে উস্কানি দিচ্ছে। দাঁত খুলে নেওয়ার লড়াই লাগিয়ে মাল কামাবে। শুধু এক বলি, নিয়ে আসুন তুলে দিচ্ছি, নিয়ে আসুন তুলে দিচ্ছি। তা খারাপ হলে তুলতে হবে বই কি। এই জন্যেই চোখের ডাক্তারদের আমার পছন্দ। চোখও খারাপ হয়, তোমার খারাপ হয়, আমার খারাপ হয়। হ্যাঁ, কই ওরা তো বলে না নিয়ে আসুন চোখটা উপরে দিচ্ছি। একটা দাঁত রুয়ে দিতে পারবে? ও প্রাতে যত দরদ। তা ঠিক তো। এই জন্যই না তোমার কোনো রোগ সারে না, বুঝলে? আগেই টাকার হিসেব করতে বসলে। পার দাঁত 400 টাকা। হ্যাঁ, একটা দাঁত তুলতে 400 টাকা? আরে সারাশি দিয়ে বাগিয়ে ধরবে আর স্যাট করে তুলে দেবে। আচ্ছা, কয়েক সেকেন্ডের তো মামলা, তার জন্য 400 টাকা? সেই কথা ডাক্তারবাবুকে বলো। 400 টাকার জন্য যাতে 40 মিনিট সময় লাগে। মানে? বাহ, সবই তো ডাক্তারবাবুদের হাতে। প্রথমে দাঁতটাকে বাগিয়ে ধরে কিছুক্ষণ দাঁতটাকে পোতা খুঁটির মতো নাড়াবে। ও বাবা। তারপরে মোচড় দিয়ে বাড়ির ভিত ছোট্ট ছোট্ট হেঁচকা টানে। আমার ব্যথা করছে গো। আস্তে আস্তে তাড়াহুড়ো না করে সইয়ে সইয়ে টেনে তুলবে। হারে হারে শিরায় শিরায় টের পাবে
যে উনি ভূমিষ্ঠ হচ্ছেন, তোমার টাকাও উসুল হয়ে যাবে। বাবারে, দাঁতটা আমার খুব ব্যথা করছে গো, ভিতর থেকে একদম ঝানঝান ঝানঝান করে উঠছে গো। ও তোমার ও দাঁত ফেলে দিতেই হবে। আমার দরকার নেই, আর কটা দিন দেখি। সব কাঁচা কাঁচা দাঁত আমার। এখনো কাঁচা? তোমার একটা দাঁত আর কাঁচা নেই নবু, সব ডাসা। তোমার বয়স হচ্ছে আর দাঁতের বয়স হবে না। ওঠো ওঠো, শিগগিরই ওঠো তো। আরে আমার দাঁত তোলানোর জন্য তোমার এত আটা কেন বলো তো? প্রাণে মারতে চাও আমাকে? দয়া করো না বাবু, একটা দাঁত তুলতে এমনি মরে যাবে? আরে দাঁত তুলতে গিয়ে লোকে মরেনি কোনো সময়? হ্যাঁ মরে, সেপটিক হতে পারে, টিটেনাস হতে পারে। ওরে বাবারে, সে আবার কি? আহা, আমি কি তোমাকে হেতুরে ডেন্টিস্টের কাছে নিয়ে যাচ্ছি নাকি? সেপটিক কি টিটেনাস অমনি হলেই হলো, এরকম কোনো রেকর্ড নেই ডাক্তার বাবুর। বড় জোর কি হতে পারে? দাঁত তুললে রক্ত বন্ধ হলো না, এই তো। হ্যাঁ, আরে বাবা, তাতেও তো লোকে মরে। তাই বলে সেটাকে তো আর সেপটিক বা টিটেনাস হয়ে মরা কেউ বলবে না। মরলেও খুব অল্পের উপর দিয়ে গেল। তার দাঁতের গর্তে তুলো ভরে দেবে না লবঙ্গের তেল দিয়ে? হ্যাঁ, তুলো দেবে, তবে লবঙ্গের তেল দিতে পারবেন না। কেন? বাংলার মার্কেট থেকে লবঙ্গের তেল উধাও। ডাক্তার বাবু না নোটিশ টাঙিয়ে দিয়েছেন, দাঁত নিজ দায়িত্বে তুলাইবেন, লবঙ্গের তেলের ডিউ স্লিপ পাইবেন। তা বললে না কেন আপনার ফিটাও ডিউ থাকিবে? একটা বউ না বলেছিল, জানো, একটা বউ বলেছিল। বলেছিল? বেশ করেছে, বেশ করেছে। ডাক্তার বাবুকে আমি একটু রাখতে দেখলাম না, শুধু বললেন বেশ তো, দাঁত তুলিয়ে নিয়ে যান আপনার স্বামীর, লাইফ ইন্স্যুরেন্সের টাকাটা পেলে ফিটা দিয়ে যাবেন। হ্যাঁ, তাহলে গ্যারেন্টি দিয়ে মারবে, তাই না? তুমি ওঠো তো, একটা দাঁত তুললে আমি মরা কি অত সহজ নাকি? তাহলে এতদিনে আমি কবেই মরে যেতাম। পর পর 3টে দাঁত তুলিয়ে। হ্যাঁ, তুমি দাঁত তুলিয়েছো? হ্যাঁ, মানে হ্যাঁ। আমাকে নিয়ে আর পারাই যায় না। কোনোদিন টেরই পেলুম না গো যে তোমার 3টে দাঁত নেই। আমিও কি আগে জানতাম যে তোমার দুটো দাঁত বাঁধানো? হ্যাঁ, ধরে ফেলেছ? কবে? কেন, ফুলসজ্জার দিন। বলনি তো। অশ্বিনী বাবুর বউ হলে বলতো নবুটা একটা পাটা, কিন্তু এসব বাজে কথা বলতে নেই। তুমি আর একটা দাঁত তোলালেই 3 সমান সমান। ফুটবলের টাই ব্রেকার হয় আর আমাদের টুথ ব্রেকার। তাই বটে। আমাদের শ্রুতি নাটক এখানেই শেষ হলো। আমরা যেহেতু লোকজন নেই, আমরা ভেবেছিলাম একাধিক শ্রুতি নাটক করব, সেটা হয়তো আর করব না। সেটা হচ্ছে যে আমরা কয়েকটি ছোট কবিতা দিয়ে আমাদের অনুষ্ঠান শেষ করছি, শেষে একটি নৃত্যানুষ্ঠান থাকবে। একটু মজার একটা কবিতা বলি। দিল্লি থেকে বিল্লি এলেন, দুধের মতন সাদা, কলকাতার এক কালো বিড়াল বললে তাকে, দাদা আসুন, বসুন, কেমন আছেন, বাড়ির খবর ভালো? কালো বিড়াল বললে, সাদা বিড়াল বললে, তোমার রংটা কেন কালো? কালো বিড়াল বললে, শুনুন, রাখুন আগে বেডিং, আমি যখন জন্মেছিলাম চলছিল লোডশেডিং। কুচবিহারের রাজার ছিল একটা কালো হাতি, যখন তখন সেই হাতিটাই করতো মাতামাতি। একদিন তার কাণ্ড দেখেই চমকে গেল পিলে, 5টা কাপড় কাচা সাবান ফেললো হাতি ঢিলে। পরদিন কি ঘটলো ব্যাপার বলছি শোনো দাদা, সাবান খেয়েই কালো হাতির বাচ্চা হলো সাদা।
আবার ধরুন একটা কবিতা, পরীক্ষা তো হয়ে গেল, ছেলেমেয়েরা পরীক্ষা দিয়েছে, একটা পরীক্ষার উপরের কথা। যদু বলল, ওরে মধু, পরীক্ষাটা কেমন দিলি? পঞ্চভূত কি কি লিখো, প্রশ্নটা লিখেছিলি? যদু বলল, বলবো কি ভাই, মানেই যায় না বোঝা। মধু বলল, কি বলছিস রে, ওটা তো খুবই সোজা। একটা ভূত তো ব্রহ্মদেবতী, আর একটা গোভূত, পেতনি একটা 3, শাকচুন্নি 4, আর একটা নয় ছেড়েই দিলাম, নম্বর তো মোটে 2। যদু বলল, ছাড়লি কেন? আর একটা তো তুই। একটু তালের কবিতা, ছুটির ছড়া, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। আমরা আসছি ডায়মন্ড হারবার থেকে, তাই সেই কথা আছে এমন কবিতাই। একদিন ছুটি পেলে শহর পিছনে ফেলে, জানিস তো সবাই কোনখানে যেতে চাই? পিকনিকে বারবার ডায়মন্ড হারবার, ডায়মন্ড হারবার, ডায়মন্ড হারবার, ডায়মন্ড হারবার। আর যদি ছুটি পাই 3 দিন, তবে ভাই ধর্মতলার মোড়ে সরকারি বাস ধরে সকলে দিছু দীঘার জুনপুট, দীঘার জুনপুট, দীঘার জুনপুট। ছুটি পেলে 1 মাস রয়েছে রকেট বাস, পথ 12 ঘন্টার, সেইখানে যাই যার কাছেই পাহাড় পুরি, জায়গাটা শিলিগুড়ি, জায়গাটা শিলিগুড়ি, জায়গাটা শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে ভাই টয় ট্রেনে চড়া চাই, ট্রেন যেন টিকটিকি ঢিকি 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 ঢিকি, পাহাড়ের গাবে এসে চলেছে মেঘের দেশে। মেঘ যেই কেটে যায় আকাশের জানালায়, মুখখানি ফোটে কার? কাঞ্চনজঙ্ঘার, 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 কাঞ্চনজঙ্ঘার। আমাদের অবশ্যই 2 কবি আমাদের সঙ্গে রয়েছেন, পর্দায় রয়েছেন, রবীন্দ্র ও নজরুল। তাদের সঙ্গে নিয়েই আমাদের চলা, সব কিছুতেই তাদের কথাই আমাদের ফিরে ফিরে আসে। তাই তাদেরকে স্মরণ করেই একটি কবিতা, 2 বাংলা, কবি অপূর্ব দত্ত। আমাদের ছিল ধুলো কাদা মাখা একখানা ছোট গ্রাম, আমাদের ছিল কাল বৈশাখী লিচু আর কালো জাম, আমাদের ছিল একখানা নদী, তার পাশে স্কুল। বৈশাখে ছিল রবীন্দ্রনাথ, জ্যৈষ্ঠীতে নজরুল। রবীন্দ্রনাথ পৃথিবীর কবি, নেই তাতে সংশয়। নজরুল নিয়ে তবু কেন আজও এত বিভ্রম হয়? কেউ বলে তিনি এপারের কবি, ওপারের বলে কেউ। এপার ওপার তার কাছে এক, ফেরান না কাউকেই। কেউ বলে তিনি বিদ্রোহী কবি, কেউ বলে কবি ধর্মের। সাম্যবাদের পুরোহিত তিনি, মানুষের যত কর্মে। পদ্মার বুকে ঢেউ যদি জাগে, গঙ্গায় লাগে দোলা। মন্দিরই বলো মসজিদই বলো, তার কাছে সবই খোলা। এপারেও তিনি, ওপারেও তিনি, মাঝখানে তার কাঁটা। একসাথে তাকে প্রণাম জানাতে বাড়িয়ে রয়েছি পাটা। বিভেদের গাছ কেউ যদি পোঁতে, টান মারো তার মূলে। 2 বাংলাকে এক করে দাও রবীন্দ্র নজরুলে। আমাদের এখন 2 বাংলার মধ্যে একটুখানি অসুবিধে চলছে। ভারতের স্বাধীনতার ক্ষেত্রেও একটু চাপ পড়ে যাচ্ছে, হানাদাররা ঢোকার সম্ভাবনা রয়েছে। সেই সময় আরেকটি কবিতা বলি, সুভাষ মুখোপাধ্যায়ের জননী জন্মভূমি। আমি ভীষণ ভালোবাসতাম আমার মাকে,
কখনো মুখ ফুটে বলিনি। টিফিনের পয়সা বাঁচিয়ে কখনো কখনো কিনে আনতাম কমলা লেবু। শুয়ে শুয়ে মার চোখ জলে ভরে উঠত। আমার ভালোবাসার কথা মাকে কখনো আমি মুখ ফুটে বলতে পারিনি। হে দেশ, হে আমার জননী, কেমন করে তোমাকে আমি বলি। আমার দু আঙ্গুলে তোমার স্পর্শ, আমি যা কিছু স্পর্শ করি সেখানেই তুমি। আমার হৃদয় বিনা তোমারই হাতে বাজে। হে জননী, আমরা ভয় পাইনি। যারা তোমার মাটিতে নিষ্ঠুর থাবা বাড়িয়েছে, আমরা তাদের ঘাড় ধরে সীমান্ত পার করে দেব। আমরা জীবনকে নিজের মতো করে সাজাচ্ছিলাম, আমরা সাজাতে থাকব। হে জননী, আমরা ভয় পাইনি। যজ্ঞে বিঘ্ন ঘটেছে বলে আমরা বিরক্ত। মুখ বন্ধ করে অক্লান্ত হাতে আমরা ভালোবাসার কথা বলে যাব। আমরা আমাদের আবৃত্তির অংশ এখানেই শেষ করলাম। আমাদের এরপরে একটি নৃত্যানুষ্ঠান আছে, সেটাও কবিতার সঙ্গে। বিখ্যাত কবিতা লিচু চোর নজরুল ইসলামের। আপনাদের এখানের এই বিরাট মেলায় আসতে পেরে আমরা অসম্ভব রকম খুশি। গতবারও আমরা এসেছিলাম, এত বড় মঞ্চ, এত বড় স্টল এবং এত সুন্দর ব্যবস্থাপনা, এটা দেখে আমরা প্রতিবারই মুগ্ধ হয়ে যাই। এর প্রাণপুরুষ দুজন রয়েছেন। এক রয়েছে মুক্তি স্বেচ্ছাসেবী সংস্থা, যাদের মূল আয়োজনে আজকে এই বিরাট মেলা এই অঞ্চলে অনুষ্ঠিত হচ্ছে। আপনারা সবার সামনে নানা রকমের অনুষ্ঠান, নানা বিদ্বজ্জন, নানা বিখ্যাত মানুষকে দেখতে পাচ্ছেন। তার কর্ণধার শঙ্কর সরকার মশাই, এবং এই অনুষ্ঠানের যিনি প্রাণ পুরুষ, আপনাদের সবার আত্মার আত্মীয়, আপনার আমার প্রত্যেকেরই অত্যন্ত সম্মানীয় এখানকার প্রধান শিক্ষক চন্দন মাইতি মশাই। চন্দন মাইতি মশাইয়ের কথা আপনাদের কাছে নতুন করে বলার কিছু নেই। এই অঞ্চলের যে কোনো ভালো কাজে, যে কোনো কুসংস্কার বিরোধী কাজে, যে কোনো সাংস্কৃতিক কাজে তার নেতৃত্ব আমরা বছর ধরে দেখে আসছি। এই চন্দনবাবুর আহ্বানে এই স্কুলে নানা কাজে আমি এবং আমরা অনেকবার এসেছি। তার মতো মানুষকে পেয়েছেন বলেই আপনারা অত্যন্ত খুশি এবং আনন্দিত থাকতে পারছেন, এবং আমরাও অত্যন্ত কৃতজ্ঞ তার কাছে যে তাদের ডাকে আমরা আজকে এই মেলায় আসতে পেরেছি। আমরা জানি একটি মেলা, এই 10-12 দিন ব্যাপী এই বিশাল আয়োজন, এটা তৈরি করা কত কঠিন। তাও হাসি মুখে আয়োজকরা যে এই বিরাট কর্মযজ্ঞ করছেন, এটা অত্যন্ত শ্লাঘার ব্যাপার, আনন্দের ব্যাপার। আমরা মুক্তি স্বেচ্ছাসেবী সংস্থা এবং চন্দন মাইতি মশাইকে আমাদের অন্তরের শ্রদ্ধা জ্ঞাপন করছি। আপনাদের সবাই যারা এতক্ষণ শুনছেন তাদের প্রত্যেককে আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করছি। যারা শব্দযন্ত্রী তারাও আমাদের যথেষ্ট সাহায্য করেছেন, তাদেরও আমাদের যথোপযুক্ত অভিনন্দন এবং শ্রদ্ধা। আমরা আমাদের অনুষ্ঠান শেষ করছি একটি নৃত্যানুষ্ঠান দিয়ে। মানে স্টেজ পরিষ্কার করার কেউ নেই, এটাও শুনতে হবে। দেখো ভলেন্টিয়ার, স্টেজ
স্টেজটা পরিষ্কার করার কেউ নেই? ছেলেগুলো করে সব সাদা। এবার নৃত্যের মাধ্যমে একটি অতি পরিচিত কবিতা লিচু চোর, কবি কাজী নজরুল ইসলাম শোনালো। মূকাভিনয়ের মাধ্যমে আপনারা দেখুন। বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলে তারা, বলি থাম একটু দাঁড়া, পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না, ওখানে আসতে গিয়ে এক বড় কাস্তে নিয়ে গাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরাত মরাত করে পড়েছি সরাব জোরে, পূর্বে পর মালির ঘরে সে ছিল গাছের আড়েই, বেটা ভাই বড় নচ্ছা, ধুমাধুম ধুমাধুম গোটা দুচ্চার, দিলে খুব কিলো ঘুষি একদম জোরসে ঠুসি, আমিও বাগিয়ে থাপড় দেহ চাগিয়ে কাপড়, লাফিয়ে দিনু দেয়াল দেখিয়ে ভিতরে শেয়াল, আরে থাক শেয়াল কোথা, ভেলোটা দাঁড়িয়ে কোথা, দেখে যে আটকে ওঠা কুকুরও জুড়লে ছোটা, আমি কই গম্য খাবার কুকুরেই করবে সবার, বাবা গো মা গো বলে পাঁচিলের ফকল গলে ঢুকে গিয়ে বসদের ঘরে, যেন প্রাণ আসলো ধরে, যাব ফের কানমলি ভাই, চুরিতে আর যদি যাই তবে মোর নামই মিছা, কুকুরের চামড়া খিচা, সে কি ভাই যায় রে ভুলা, মালির ওই পিটনি গুলা, কি বলিস ফের হপ্তা, তওবা নাক খপ্তা, তওবা নাক খপ্তা, তওবা নাক খপ্তা। আমাদের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। তবে একটা কথা বলে দেই, যেহেতু পেশায় আমি চিকিৎসক এবং শিশু রোগ বিশেষজ্ঞ, আমাকে চন্দনবাবু দু একটা কথা বলতে বলেছিলেন। চারপাশে দেখবেন টিভিতে, পেপারে এবং যথারীতি সবথেকে বড় বিশ্ববিদ্যালয় যেটা আমাদের, সেটা হচ্ছে ফেসবুক আর হোয়াটসঅ্যাপ। সেইখানে সব জ্ঞানী মানুষেরা প্রচুর লিখতে আরম্ভ করেছেন, চীন থেকে আবার করোনার মতো ভাইরাস আসছে, সবাই প্রচণ্ড সাবধান এবং প্রত্যেকেই ভয়ে কাঁপতে আরম্ভ করুন, এবং সামনে লকডাউন আসছে, এই রকম যত রাজ্যের উল্টো পাল্টা কথা। একটা কথা পরিষ্কার বলে দেই, এতে ভয় পাওয়ার কিছু নেই। যে রোগটির বলা হচ্ছে সেটি হচ্ছে HMPV, হিউম্যান মেটা নিউমো ভাইরাস। এটা কি শুনে হয়তো মনে হচ্ছে মারাত্মক কিছু, এবং বিরাট পরিমাণে ফেসবুক এবং কিছু কিছু সংবাদ মাধ্যম কিছু না জেনেই অনেক উল্টোপাল্টা কথা বলতে আরম্ভ করে দিচ্ছে। পরিষ্কার বলে রাখি, এটা নতুন কোনো অসুখ নয়। এটি আবিষ্কৃত হয়েছিল 2001 সালে নেদারল্যান্ডে। তার আগেও 1970 সালে পাখিদের মধ্যে এই রকম একটি ভাইরাস পাওয়া গেছিল। এটি একেবারেই খুব সাধারণ ভাইরাস। এটি এক রকমের ফ্লু বা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এবং এটিতে মৃত্যু হওয়া কিংবা অত্যন্ত গুরুতর অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা অত্যন্ত কম।
পরিষ্কার বলে রাখি, এর লক্ষণগুলো কি হতে পারে: নাক থেকে জল পড়া, হাঁচি, গা হাত পা ব্যথা, একটু জ্বর জ্বর ভাব, সাধারণ ঠান্ডা লাগলে যা হয় এছাড়া তার অন্য কিচ্ছু হবে না। এবং এটাতে বললাম তো, সাধারণত 2 থেকে 5 দিনের মধ্যে এটি এমনি সেরে যাবে, কোনো অ্যান্টিবায়োটিক দেওয়ার কোনো প্রয়োজন নেই। খুব সাধারণ নাক জ্বালা কমানোর জন্য একটু ওষুধ, জ্বরের জন্য একটু ওষুধ, এবং ডাক্তারবাবুরা যা মনে করেন সেটা একটুখানি। হ্যাঁ, কাদের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে: যারা একদম ছোট্ট বাচ্চা এবং অত্যন্ত বয়স্ক, যাদের অন্যান্য অসুখ আছে যেমন ডায়াবেটিস কিংবা ধরুন হাঁপানি যাদের আছে, তাদের ক্ষেত্রে কোনো ক্ষেত্রে এটা একটু অসুস্থ করে ফেলতে পারে। কেউ গুরুতর অসুস্থ হতে পারেন, কিন্তু এই রোগে মৃত্যুর সম্ভাবনা অত্যন্ত কম। অতএব এটা নিয়ে প্যানিক করার কোনো মানে নেই। এই মাইক বহু জায়গায় যাচ্ছে, আমাদের দেশের সাধারণ মানুষ যাতে বিভ্রান্ত না হন তাই একজন চিকিৎসক হিসাবে বলে দেওয়া দায়িত্ব, এই ভাইরাস আমাদের দেশে অনেক দিন ধরে আছে। মানুষের মধ্যে এই ঠান্ডা যখন চলে যায় বা ঠান্ডা পড়ে তখন এই ভাইরাস আক্রান্ত হয় এবং বেশিরভাগ ক্ষেত্রেই কেউ কিছু বুঝতে পারে না। অতএব এইটা নিয়ে চিন্তা করার কিচ্ছু কারণ নেই, ভয় পাওয়ার কিছু কারণ নেই। একটু সাবধানে রাখা, কারো যদি এই ভাইরাসে কেউ আক্রান্ত হয় তাকে আমরা এমনিও যা বলি, এই মানুষের সঙ্গে একটু কম মেশা, নাক মুখ ঢেকে হাঁচি দেওয়া, লোকের সঙ্গে স্কুলে কয়েকদিন কম যাওয়া, এছাড়া তেমন কিছু ভয় পাওয়ার কারণ নেই। অবশ্যই চিকিৎসকদের সঙ্গে কথা বলতে পারেন, কিন্তু প্যানিক হওয়ার কারণ নেই। এটি করোনার থেকে 1000 গুণ কম শক্তিশালী এবং ক্ষতিকারক ভাইরাস। ধন্যবাদ।